গোফরান, সুবেদার মেজর গোফরান। বাড়িতে ছিলেন ওই বাড়িটা ছিল সুবেদার গোফরানের, এই নামটাও মনে রাখা দরকার আমাদের, এরপরে আমরা আলোচনায় আসবো। তো আমি বললাম এটা 24 ব্যাটালিয়নের সুবেদার গোফরান সাহেবের বাসার লোকেশন দিলাম। আমি আবার ডানে আর্মিতে যেভাবে স্যার দিক নির্দেশনা আমাদের শেখানো হয় সবকিছু আমি বলে দিলাম, লোকেশনটা আমি বলে দিলাম আমি। তো ওই বলে দেওয়ার পরে বললেন যে ঠিক আছে তাহলে আমরা তোকে বাচ্চাদের জন্য ইয়ে করবো, আর তুই এক কাজ করবি, আমাকে কখনো তুই আর স্যার বলবি না, স্যার বলবি না, তুই বলবি যে আমার বড় ভাই, হ্যাঁ বড় ভাই প্রধানমন্ত্রীর অফিসে চাকরি করেন, হ্যাঁ বা পিএস এভাবে বলবি। তো আমি ঠিক আছে স্যার, আমি আবার স্যার বলতেছিস, তো এই বলতে বলতে তখন এই কথাটা আবার ওই সে বরুণ সেটা ক্যাচ করছে স্যার, ক্যাচ করতে পারছেন। তখন আমি বলতেছিলাম যে বরুণ তুমি আমাকে একটু বলো এখানে মানে এটা কার বাসা, তখন বললো বাসা বললো না, তখন বলা হয় না। তখন আমি বললাম যে এখানে আমি এখানে আসছি, তোমরা এটা কার মানে, তখন আমি এটা বারবার ভুলে যাচ্ছি স্যার, একটু স্বাভাবিক, এটা অসুবিধা নাই, এটা স্বাভাবিক। আপনার এইসব দিনের স্মৃতি বলা খুব কঠিন, অনেক আগের কথা স্যার, বুঝতে পারি আপনার মানসিক অবস্থা। আপনি ওই বাড়িতে আর কি পাহারা ছিল, মানে ওই বাড়িতে ওই বরুণ তো একজন সিপাহী তাই না, সেও তো সিপাহী ছিল, ওই বাড়ির সামনে বা নিচে, মানে আপনি তো দোতলায় ছিলেন, আমি দোতলায়, তো নিচের তলায় এবং সামনে কি অন্য, এখন মনে আসতেছে স্যার। তো এখন ওই বরুণকে আমি বললাম যে এটা কার বাসা, বরুণ বললে যে গোফরানের বাসা। তো বললো যে গোফরানের সাথে অলরেডি সংবাদ দেওয়া হয়েছে, উনি আসছেন, আপনি ওয়েট করেন। তো কিছুক্ষণ পরে দেখলাম যে গোফরানের সাথে ধন্ততন্ত করে আসলেন ওই এসএমজি, হ্যাঁ সহকারে, অনেক উঁচা লম্বা, মানে আপনি তো খুব নার্ভাস হয়ে গেছেন। আমি তো নার্ভাস হয়ে গেছি স্যার, হ্যাঁ গোফরান কেমন ব্যবহার আপনার সাথে করবে আপনি তো জানতেন? আমি জানতাম না স্যার। উনি এসেই রুম দিয়ে ভিতরে ঢুকতেছেন, তখন আমি করছি কি রুম থেকে খুলে ওনার পিছিয়ে পিছিয়ে গেলাম। আমাকে আবার বলুন বুদ্ধি শিখে দিলে যে ইনি গোফরান, ইনি আপনাকে বাঁচাতে পারেন, ইনি এখানকার অনেক কিছু ইয়ে আর কি, সাথে গোফরানের একটা ছিল। তো গোফরানের সাহেবের পিছিয়ে পিছিয়ে আমি গেলাম। যখন গোফরানের সাহেব আমরা জেসিদেরকে সাব বলি, স্যার না, হ্যাঁ সাব বলে আমি সম্বোধন করার সাথে সাথেই উনি বললেন যে আপনি আবার এখানে আসছেন কেন, ভিতরে যান, হ্যাঁ এত দূর যখন আসছেন বসেন, ভিতরে বসেন, হ্যাঁ এই কে তালা খুলে দিচ্ছে, তালা লাগে না, তালা লাগিয়ে দেবে, তালা। আমি বললাম যে এটা কি হলো এটা, হ্যাঁ আমি বলতে গেলাম আবার কি হয়ে গেল, হ্যাঁ তো তালা লাগিয়ে দিল স্যার, আবার তালা লাগিয়ে দিয়ে গোফরান সাহেব উনি মানে দেখলাম যে ওনার ওয়াইফের সাথে ওনার আমার খুব বাকবিতণ্ডা হলো স্যার। ও তো স্ত্রী ছিল, হ্যাঁ। তো আমি আরেকটা কথা বলতে ভুলেছি, অনেক কথা ভুলে যাই স্যার, 15 বছর আগে তো স্যার। আমি ঢোকার সাথে সাথেই আমি ওই বয়স্ক মহিলা একটা দেখতে পেয়েছি স্যার, ওনাকে প্রথমে সালাম দিয়েছিলাম, আমি সালাম দিয়ে গোফরানের ওয়াইফ, আমি সালাম দিয়েছিলাম, সালাম দিয়ে রুমের মধ্যে ঢুকলাম, ঢুকে আমি দুইটা ছেলেকে দেখতে পেয়েছিলাম। তো গোফরানের সাথে গোফরানের ওয়াইফের খুব বাকবিতণ্ডা হলো, হয়তো তার স্ত্রী এই রক্তপাত চাননি, বাকবিতণ্ডা হলো, বাকবিতণ্ডা হয়ে উনি চলে গেলেন গোফরান সাহেব চলে গেলেন। তখন আমি আবার দেখলাম আমার ইউরিনের চাপ লাগতেছিল স্যার, আমার ট্রমাতে তো হয়ে যায় আমার, তখন আমার রক্ত বেরোচ্ছিল। আমি সংবাদ দিলাম, ওরা আবার আসলো, আসার পরে বললাম যে আবার আসি, আবার সেবা শুশ্রূষা করলো, করার পরে আমি বললাম যে আঙ্কেল তোমরা দরজা তালা দিও না, তবে আমাকে বারবার যেতে হচ্ছে ওয়াশরুমে। তো উনি বলে যে, তখন বড় ছেলেটা আবার বললো যে ঠিক আছে আপনি একটু বাইরে আসেন, বাইরে এসে বললো যে আপনি পালানোর চেষ্টা করিয়েন না, আপনি একটু আসেন, বাইরে এসে দেখলো যে সামনে আমার গেটের সামনে 2 জন সৈনিক অস্ত্র সহ, নিচতলে 2 জন সৈনিক অস্ত্র সহ, 4 জন অস্ত্র সহ আছে, পালানো কোনোভাবে সম্ভব না। তো এই অবস্থায় আছে স্যার। কিছুক্ষণ পরে দেখি যে গোফরান আবার আসলো, এসে ওনার ওয়াইফ আর ছোট ছেলেটাকে নিয়ে চলে গেল এবং ব্যাগ সহ চলে গেল, ফ্যামিলি নিয়ে চলে গেল। তখন আমি বড় ছেলেটিকে বললাম আঙ্কেল তোমার আব্বু কই গেলেন, হ্যাঁ তোমার আব্বু কোথায় গেলেন, এখন বললে তখন হাসে বলে যে আপনি আমাকে আঙ্কেল বলতেছেন, আমি আসলে আপনার আঙ্কেল না, আপনার যে ওই গোফরান সাহেব ওনার স্ত্রী ওনার ছেলে মেয়ে সহ সব চলে গেছেন, এটাকে আপনাকে আমি পাহারা দিচ্ছি, আমি হচ্ছে সিপাহী বরুণ।
আমি যে সৈনিক। সিপাহী বরুণকে আপনি মনে করেছিলেন সে গোফরানের ছেলে, আসলে সে সৈনিক ছিল, আরেকজন সৈনিক। তো আমি বললাম যে ঠিক আছে আঙ্কেল, আপনাকে যখন আমি আপনি আঙ্কেলই বলছি, আপনি বয়স কম, হ্যাঁ আপনি আমার আঙ্কেল, হ্যাঁ। তো একবার যখন আঙ্কেল বলছি, না স্যার আপনি ইয়ে করবেন না, আমি আপনি বুঝতে পারছি আপনি কি অবস্থা। আমার স্যার আমি মেট্রিক এসএসসিতে A+, এসএসসিতে A, এরকম আমার খুব ভালো রেজাল্ট ছিল। আমার ইচ্ছা ছিল আমি আর্মিতে যাব, কিন্তু আমি তো আর্মিতে যেতে পারিনি। আমি এখন এখানে আসছিলাম, এখানে এসে আমি যেহেতু ভালো ছাত্র, গোফরান সাহেবের ছেলেকে আমি প্রাইভেট পড়াতে আসছিলাম, এখনই প্রাইভেট পড়াচ্ছিলাম। আমি তখন প্রাইভেট পড়াচ্ছিলাম, আমি আজকে তখন অফিস টাইমে স্যার আমি সবসময় ওনার বাসায় আসি, আমার অফিস করতে হয় না, আমি প্রাইভেট পড়াই শুধু, এটাই আমার চাকরি। আমি বললাম ঠিক আছে তাহলে ইয়ে করো। তখন ও বললো যে স্যার আমি আর্মিতে, আমি ঠিক আছে তাহলে তুমি একটা এর মধ্যে তুমি যেহেতু আর্মিতে আসতে চাও, তোমার রেজাল্ট ভালো, তোমার আর্মিতে আসার জন্য যা যা চেষ্টা করার দরকার আমি করবো, প্রোভাইডেড দ্যাট তুমি আমাকে এখন যদি আর্মি আসে আমি তোমাকে সেভ করবো, আর যদি বিডিআর আসে তুমি আমাকে হেল্প করবা, আর তোর মোবাইলটা আমাকে দিয়ে দাও, আমি তোমার মোবাইলের সাথে আমি কথা বলি। তখন বললে ঠিক আছে স্যার নেন। এই অবস্থায় তখন ও বললো স্যার আমি বুঝতে পারছি স্যার আপনার লিঙ্ক কোথায়, হ্যাঁ। লিঙ্ক কোথায় মানে কি বলতো স্যার, প্রধানমন্ত্রীর দপ্তরের সাথে আপনি কথা বললেন। আমি কি হ্যাঁ ওর কথা বললাম, উনি তো আমার বড় ভাই বললো, কারণ আপনার বড় ভাই, এইভাবে কথা তো হচ্ছিল আর কি। কথা হয়ে তার সাথে মোটামুটি আমার একটা আন্ডারস্ট্যান্ডিং, আন্ডারস্ট্যান্ডিং বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠলো স্যার। তো এই অবস্থায় থাকতে থাকতে কিছুক্ষণ পরে হঠাৎ করে একজন জেসিও আসলেন, উনি মোটরোলা আছে, তিনি আসলেন, দৌড়ে আসলেন। আসার পরে উনি ওনার সাথে আমি আবার বরুণকে বললাম, বরুণ যে কথা স্যার ইনি একজন নেতা টাইপের লোক, তো আপনি, আমি ঠিক আছে তুমি একটু ওনার সাথে একটু কথা বলো। বরুণ যে বললো যে না স্যার খুব ভালো লোক, এই সেই বলার পরে উনি আমার সাথে কথা বললেন। উনি আসলেন ভিতরে, আসার পরে বাড়ি কই এই সেই বললো। এখন মিলে গেল স্যার ওনার বাড়ি যেখানে আমার শ্বশুরের বাড়ি ঠিক কাছাকাছি। সেই হিসেবেই উনি দেখি যে আসলো, আসার পরে বললো যে স্যার, মানে স্যারে বললো ভালো কথা বললো, যে তখন উনি এক কথায় দুই কথা বললো, যে বলে উঠলো যে স্যার সে হচ্ছে এখানকার আরপি জেসিও, নাম হচ্ছে নায়েব সুবেদার কাদের। তো কাদের, তো উনি আরপি জেসিও, এবং উনি বললো যে স্যার এখানে আপনি এই ঘটনাটা এতদূর ঘটতো না যদি স্যার এখানে ওই কোয়ার্টার গার্ডের মতন করে পাহারা দেওয়া হতো। আমি কোয়ার্টার গার্ডে তো পাহারা দেওয়া হতো, আপনি তো আপনারা তো আছেন কেন, স্যার কোয়ার্টার গার্ডে এখানে অফিসার পাহারা দেয়, এখন পাহারা দিচ্ছিল। দর্শক এটা খুব গুরুত্বপূর্ণ, এখন যে কথাটা জায়দি বলছে যে নায়েব সুবেদার কাদের বলেছিল যে কোয়ার্টার গার্ডের মতো যদি পাহারা দেওয়া হতো তাহলে হয়তো সেদিনের ঘটনা ঘটতো না। এখন কোয়ার্টার গার্ডের পাহারাটা কি জিনিস সেটা আমাদের আজকে জায়দি এখন বলবেন, ব্যাখ্যা করবেন, এবং কোয়ার্টার গার্ড পাহারা না দেওয়ার কারণে কি হয়েছিল সেদিন সেটাও জায়দি আমাদেরকে বলবেন। কোয়ার্টার গার্ডে হচ্ছে স্যার সাধারণত অফিসাররা কোয়ার্টার গার্ড করে না, গার্ড দেয় না। এখানে কোয়ার্টার গার্ডে হাবিলদার পর্যন্ত স্যার দেওয়া হয়, অফিসারদের কাছে চাবি থাকে, অফিসারদের কাছে চাবি জমা দেওয়া হয়। তো এখন এখানে হচ্ছে স্যার বিডিআরের এই সময়, ওই সময় একজন মেজর র্যাঙ্কের একজন অফিসারকে ওখানে রাখা হয়েছিল স্যার কোয়ার্টার গার্ডে গার্ড দেওয়ার জন্য। একজন মেজর দায়িত্বে ছিলেন কোয়ার্টার গার্ড দেওয়ার জন্য, মেজর রিয়াজ নাম ছিল, মেজর রিয়াজের দায়িত্ব ছিল স্যার। তো এখন ওই জেসিও বলতেছিল যে এরকম একজন মেজর যদি গেটে যদি পাহারা থাকতো বা গেটে যদি থাকতো এই সময়ের জন্য, তাহলে হয়তো একটা পিক আপে করে কিছু সৈন্য আসছে বা কিছু লোক আসছে ড্রেস পরা বা ড্রেস ছাড়া এবং অস্ত্র হাতে আসছে, যারা যারা হয়তো ঢুকতে পারতো না বা ঢুকতে দিত না, যেহেতু উনি একজন জেসি, উনি ওইটাকে স্টপ করতে পারেনি। এটা সব থেকে গুরুত্বপূর্ণ ক্লু, আমরা অনেকগুলো ক্লু এর মধ্যে পেয়েছি। যে কোয়ার্টার গার্ডে একজন অফিসারের থাকার কথা ছিল, মেজরের থাকার কথা ছিল, তিনি ছিলেন না যে কোনো কারণে। না থাকার কারণে বিডিআর এর একটা দরজা, মেইন গেট খুলে দেওয়া সম্ভব হয়েছিল যেহেতু কোয়ার্টার গার্ড ছিলেন না, এবং সেই পিক আপে করে সশস্ত্র সামরিক পোশাক পরিহিত এবং সামরিক পোশাক ছাড়া ব্যক্তিবর্গ প্রবেশ করেছিলেন, যাদের প্রবেশ করার কথা ছিল না বিডিআর।
এবং এই গ্রুপটা কারা তাদেরকে আজ পর্যন্ত এটা জানা যায় না যে এই গ্রুপটা কারা। এখন দুটো ক্লু যদি আমরা মিলাই, যে দরবার শুরু হওয়ার কথা ছিল 8টার সময়, দরবার শুরু হয়েছে 9টার সময়, 1 ঘন্টা দেরি করে করা হয়েছে, এবং ধারণা করা যেতে পারে যে এই সময়ের মধ্যে যে পিকআপের কথা বলা হচ্ছে, যেখানে করে সশস্ত্র ব্যক্তিবর্গ প্রবেশ করেছিলেন, যারা সম্ভবত বিডিআর ছিলেন না, হয়তো বিডিআর এর পোশাক ছিল, সশস্ত্র ছিলেন, তারা এই 8টা থেকে 9টার মধ্যেই হয়তো প্রবেশ করেছিলেন। আমি হয়তো বলছি এই জন্য, এই ইনভেস্টিগেশন আমি করছি না, আমরা সত্যটা জানার চেষ্টা করছি, এবং আমার দেশ সত্যটা বাংলাদেশের জনগণকে জানানোর চেষ্টা করছে। এটা ইনভেস্টিগেশনের দায়িত্ব সরকারের। আগের সরকার ইচ্ছাকৃতভাবে করে নাই, বর্তমান সরকার একটা কমিটি করেছেন, তারা কতদূর কি করবেন আমরা এখন পর্যন্ত জানি না, আমরা অপেক্ষা করে আছি। তো আমরা আলোচনা চালিয়ে যাব, আরো তথ্য আমরা জায়গির কাছ থেকে জানতে পারবো। তো কাদের বলল যে একটা পিকআপ ঢুকেছিল, যার মধ্যে অস্ত্র নিয়ে লোকজন ঢুকেছিল, কেউ কেউ ড্রেস পরা ছিল, কারো কারো ড্রেস ছিল না। তারা কারা, কাদের তো এটা বলতে পারে, বলতে পারেনি স্যার, কাদের বলতে পারে নাই তারা কারা। তো তারপরে তাদেরকে চিনেন না, সে বলতেছে তারা সৈনিক না। তো কাদের একজন সিনিয়র, মানে সিপাহীদের মধ্যে সে একজন সিনিয়র জেসিও, সেই জেসিও বলছে যে এদেরকে কাদের চেনে না, অর্থাৎ এরা বিডিআর এর সৈনিক ছিল না, জোর করে ঢুকেছে, এবং তারা জোর করে বা ষড়যন্ত্রের পার্ট হিসেবে কাদের কথা মতে। আরেকটা লিঙ্ক হচ্ছে যে একদল সৈনিক বলেছিল যে গুলি করার তো কথা ছিল না, আর একদল ফায়ার ওপেন করেছিল। এইসব ঘটনার মধ্যেই আসলে লুকিয়ে আছে যে রহস্য, যে কি ঘটেছিল বিডিআর ওই দিন। এবং ভুলে গেলে চলবে না, বারে বারে আমাদের মনে রাখতে হবে, শেখ হাসিনা সব জানতেন, জেনারেল তারেক সিদ্দিকী সব জানতেন, কিন্তু তারা বিডিআর এর অফিসারদের বাঁচানোর জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই। তারপরে কাদের কি হলো, তারপর এই অবস্থায় তো হঠাৎ করে আমার কাছে আবার একটা ফোন আসলো স্যার। এটা মেজর মইন আমাকে রিং করলেন। মেজর মইন করে বললেন যে 11:30 অথবা 11:15টার দিকে ফোন করে বললেন যে জাইদি, মানে অলরেডি 8-10 জন অফিসার কিল্ড, এবং জেনারেল শাকিল স্যার অলরেডি। তার মানে আপনাকে, আপনি তো জানেন না, আপনি দেখেন নাই, আপনি তো বন্দী। হ্যাঁ, আপনাকে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে জানানো হচ্ছে যে জেনারেল শাকিল নিহত, এবং আরো 8-10 জন অফিসারকে হত্যা করা হয়েছে দুপুর 12টার আগে। 12টার আগে, 12টার আগে। জি, তুই কোনো মতে চেষ্টা কর বাঁচে থাকার জন্য, আমরা তোকে উদ্ধার করার চেষ্টা করতেছি। তো এই অবস্থায়, এবং তুই আর একটা কাজ কর, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী ওই বিডিআর এর সাথে সমস্ত যোগাযোগ তার বন্ধ হয়ে গেছে, তার আর কোনো যোগাযোগ নাই। প্রধানমন্ত্রী আপনার বলছে আপা নিজেই একজন, হ্যাঁ, বাংলাদেশের আপা। তো আপা নিজে একজন, তুই একজন যে কোনো একজন নেতা টাইপের কাউকে একটু সিলেক্ট কর, হ্যাঁ, বা কারোর সাথে একটু কথা বলে দেওয়ার চেষ্টা যদি করতে পারিস তো কর, আপা নিজেই কথা বলবেন এই শিশুটাকে শান্ত করার জন্য। বা এই আমি তো ভাবলাম যে এটা একটা আমার একটা, যদি আমি করে দিতে পারি মিডিওকার হিসেবে থাকবো, তো এবং লেট মি ট্রাই। তখন আমি বরুণকে জিজ্ঞাসা বললাম যে বরুণ, এই কথাটা বললাম, বরুণ আমার বড় ভাই, মানে তুমি যেটা এখন বলছো সে এই কথাটা বললো, তুমি একটু আমাকে হেল্প করতে পারবে কিনা। তখন বললো যে স্যার ওই আপনার সামনে যে আছে, হ্যাঁ মানে রুমে যে আছে, না কাদের, ওনাকে আপনি বলেন না কেন স্যার, ওনার সাথে কথা বলে দেন, উনি তো একজন নেতা টাইপের। তখন আমি কাদের সাহেবকে বলি যে কাদের সাহেব একটু এই ঘটনাটা বললো। বলার সাথে সাথে স্যার আমি এর মধ্যে নাই, স্যার আমি এর মধ্যে নেই, আমি এখানে আসি নাই স্যার, আপনি আমাকে দেখেন নাই স্যার, বলে সে পালে চলে গেল। মানে কাদের রাজি হলো না। যখন রাজি হলো না, তখন আমার মাথার মধ্যে বারবারই হচ্ছে যে লেট মি ট্রাই একটা, মানে যাই ইয়ে বলছে একটা, যদি কোনোভাবে যদি নেগোসিয়েশন বা যাই একটা সেতু বন্ধন করে দেওয়া যায়, তাহলে হয়তো মাঝখানে থাকবো, হয়তো বাঁচতে পারবো। বা এটাও আমি আমার মনের মধ্যে আসতেছে, আবার একটা মনের মধ্যে আসতেছে যে একটু দেখি চেষ্টা করি, যেহেতু আমি সৈনিক, দেখি চেষ্টা করি। তো আমি তখন আমার মাথার মধ্যে আসলো, তখন আমি আমার বরুণকে বললাম, বরুণ তুমি এক কাজ করো, তুমি গোফর সাহেবকে একটু ফোন করো। হ্যাঁ, তো
তো গভর্নর সাহেবকে ফোন করো, আবার বরুণও বললো যে স্যার চলে গেল, তাহলে গভর্নর সাহেবকে দেখি, ফোন করে দেখি। দুইজন যুক্তি করে গভর্নর সাহেবকে আবার ফোন করলো বরুণ। তো বরুণ ছেলেটা ভালো, স্যার, বরুণ ছেলেটা তো এই না, হত্যাটার সাথে জড়িত না। তারপর বরুণের সাথে কয়েকদিন আগে স্যার সে আমার এত বছর পরে আমার সাথে যোগাযোগ করছে। আচ্ছা, সে বাইরে আছে। হ্যাঁ, বাইরে আছে। তাদের চাকরি চলে গেছে স্যার, জেলও হয়েছিল, হ্যাঁ, অন্য কারণে। তাহলে এখন 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 ভালো আছে। তারপর তো বরুণ আমাকে ফোন করলো, ফোন করে না, বরুণ গোফরানকে ফোন করলো, গোফরান চলে আসলো। ইন দ্য মিন টাইম বরুণ আবার করলো কি, ফ্রিজ থেকে খাবার টাবার নিয়ে এসে দুপুরবেলা সবকিছু রেডি করলো স্যার, গোফরানের জন্য খাবার রেডি করলো। আমি বললাম, ঠিক আছে, গুড, হ্যাঁ, তুমি যত শান্ত করা যায় তত ভালো। হ্যাঁ, তো উনি আসলো, উনি আসার পরে ও বরুণ আমার শিখিয়ে দিল, স্যার খুব সাবধানে ওনার সাথে কথা বলবেন, ওনাকে খেপানো যাবে না। হ্যাঁ, উনি কিন্তু পারলে আপনাকে, উনি পারবেন আপনাকে বাঁচিয়ে মানে আল্লাহ তো বাঁচাবে স্যার। উনি বললো যে উনি পারবেন আপনাকে বাঁচাতে, অথবা উনি আপনাকে মেরে ফেলবেন এটা। তো আমি বললাম, তুমি তাহলে একটু চেষ্টা করো। বললো, স্যার আমি তো চেষ্টা করবোই স্যার, বাট আপনাকে একটু হেল্প করতে। আমি তো হেল্প করবো, আমি তো নিজে বাঁচার জন্য কি না করবো, আমি সবই করবো আমি। হ্যাঁ, মানে নিজের সম্মান হানি না করে। হ্যাঁ স্যার, সিপাহি ছিল স্যার, ও চাকরি হয়তো 1 বছর বা 1.5 বছরের ছিল ওই সময়। তো গোফরানকে ফোন করা হলো স্যার, গোফরান সাহেব চলে আসলেন। চলে আসার পরে উনি খেতে দিল বলুন, তখন আমি আস্তে করে পাশে গেলাম স্যার। পাশে গিয়ে গোফরান সাহেবকে বললাম যে, স্যার আমি বরুণের কাছ থেকে মোবাইল নিয়ে, বরুণ আপনার সৈনিক, আমি পরে শুনতে পেরেছি। তো বরুণের কাছ থেকে মোবাইল নিয়ে আমি, আমার বড় ভাই আছেন প্রধানমন্ত্রীর পিএস, ওনার সাথে কথা বলছি, প্রধানমন্ত্রী একটু আপনার সাথে কথা বলবেন। তো উনি একটু হেয়ালি সুরে, হ্যাঁ কি বলেন আপনি, প্রধানমন্ত্রী কথা বলবেন, তো বলে ওনার মোবাইলটা আমাকে কথা বলেন, লাগান আপনার, হ্যাঁ বলে ওটা আবার লাগান, বলে লাগান আপনার প্রধানমন্ত্রীকে। হ্যাঁ, ঠিক আছে। তো আমি ওই মোবাইল থেকে মঈন স্যারকে ফোন করলাম। তো মঈন স্যার ফোন করার সাথে সাথে মঈন স্যার আবার এই মোবাইলটা দিল হচ্ছে যে তারেক আহমেদ সিদ্দিককে, আবার দিল। মঈন স্যার যখন তারেক সিদ্দিক স্যারকে দিলেন, আবার আমি আবার মোবাইলটা করলাম কি, গোফরানকে দিলাম। এখন দুজনের মধ্যে কনভারসেশন শুরু হয়ে গেল স্যার। এটা কনভারসেশনটা হচ্ছে স্যার টোটাল 11 মিনিট। আচ্ছা, এই কনভারসেশনে স্যার ক্যাশটা আমি বলি, এক সাইডটা শোনা যাচ্ছে, আমি এক সাইড শুনছি। তখন বাটন মোবাইল স্যার, বাটন মোবাইলে তো অনেক কিছু স্যার ইয়ে ছিল না তখন, তো এই অ্যান্ড্রয়েড মোবাইল ছিল না তখন। তো বরুণ প্রথমেই গোফরান সাহেব বলতেন স্যার যে আপনি মন্ত্রী হন, ও আমিও বলছিলাম যে মন্ত্রী মহোদয়ের কথা বলবেন, ওরা অ্যাডভাইজার হয়তো না বুঝতে পারে। তা আমি বলছিলাম, আপনি মন্ত্রী হন আর যাই হন, হ্যাঁ, আপনি আর ভিতরে আর্মি পাঠাবেন না, আর্মি যে অপারেশন করবেন না। যদি আর্মি দিয়ে অপারেশন করেন তাহলে আমরা 309টা, এই মুহূর্তে 309টা বিউপি থেকে বিদ্রোহের আগুন জ্বলে উঠবে। হ্যাঁ, 309টা বিউপি জ্বলে উঠবে, এবং আমরা দলে উপদলে বিভক্ত হয়ে গুলশান, বনানী, বাড়িধারায় সব জ্বালিয়ে তছনছ করে দেবো। হ্যাঁ, এভাবে জোরে জোরে হুমকি দিচ্ছে। আর আস্তে আস্তে হুমকিটা ফ্রিকুয়েন্সিটা কমতে থাকলো স্যার, কমতে কমতে কিন্তু পরে দিকে দেখেছি আস্তে আস্তে ইয়ে হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা হলে তখন বুঝলাম যে উনি ম্যানেজ করছেন আর কি, বা উনি এটাকে শান্ত করছেন। তো শান্ত হয়ে গেল। এই প্রথম 11 মিনিট কথা বলার পরে উনি মোবাইলটা আবার অফ করলেন, অফ করে আমাকে প্রথম স্যার বললেন। স্যার বলে গোফরান আমাকে স্যার বলে আমাকে বললো যে, স্যার আমি ইয়ে করছি, আপনি এখানে থাকেন স্যার, কোনো সমস্যা নেই, আমি যতটুকু পারি আপনাকে হেল্প করবো স্যার। কিভাবে হেল্প করতে হবে, যত অফিসারকে যে ছিল যেভাবে বলে তার চেয়ে বেশি ভাবে আমাকে সম্মান, আদর, যত্ন যতটুকু পারা দরকার তার চেয়ে বেশি করতেছে শুরু করলো স্যার। তো এই অবস্থায় তখন উনি বললেন যে, আমি বললেন কি কথা হলো বলেন একটু। উনি বললেন যে, স্যার আমরা এখন ওই পাশে যে রাফেল স্কোয়ার, ওখানে ওই প্রধানমন্ত্রী দপ্তর থেকে লোকজন আসবেন, আমি আমাদের লোকজনকে নিয়ে যাচ্ছি স্যার, ওখানে একটা বৈঠক হবে, বৈঠক পরে মানে বৈঠক হবে বা কি হবে না হবে ওই তারপরে দেখা যাক কি হয় স্যার। হ্যাঁ, একটা দুপুর হয়ে গেছে, দুপুর পরে 12টা, ওই যে 12টার সময়, 12টা মনে করেন 12:30 হবে এরকম দিকে, 12:30 1টার দিকে। হ্যাঁ, এরকম হবে স্যার। আপনি সব মিলে দেখেন স্যার। আমি অর্থাৎ ওই সময় তো মোবাইল ছিল না, আমিও ইয়ে করতেছি। তো দুপুরবেলা খেতে আসছে উনি, দ্যাট মিনস দুপুরে খাবার আর কি। তো এই অবস্থায় ইয়ে করার পর তখন আমাকে খুব ভালোভাবে করে বরুণকে আবার বললো যে একটু ইয়ে করিস, স্যার খেয়েছে কি না, এই সেই। হ্যাঁ,
তো এই বলে টলে মানে জেসিওকে যেভাবে সম্মান করে সেভাবে আমার বললো কি টয়লেটটা পরিষ্কার করে দিল স্যার, যাওয়ার আগে উনি টয়লেট পরিষ্কার করে তারপর এই গোফরান এখন কোথায়? জিলে জীবিত আছে? জীবিত আছে স্যার। তাহলে গোফরান তো খুব গুরুত্বপূর্ণ সাক্ষী। হ্যাঁ, মানে যদি আমরা জানতে চাই স্যার। যে কি ঘটনা ঘটেছে, তো গোফরানের কাছ থেকে জানা সম্ভব সম্ভব স্যার। যদি এই সরকার জানতে চায়। তারপর এই অবস্থায় উনিও আমাকে ওই অবস্থায় দেখে আমাকে খুব মানে সম্মান টম্মান করে উনি চলে গেলেন আর কি স্যার। চলে গেলেন, তখন আমরা ভাবলাম যে আমার মনের মধ্যে একটা আসলো যে হয়তো বাঁচতে পারবো, হ্যাঁ হয়তো বাঁচতে পারবো, বা একটা নেগোসিয়েশন যদি শুরু হয়ে যায়, হ্যাঁ নাথিং লাইক ইট, হ্যাঁ এর চেয়ে ভালো আর উপায় হবে না আর কি। হ্যাঁ যা মানে ওই পরিস্থিতিতে এর চেয়ে ভালো পরিস্থিতি আর সম্ভব না, বা হওয়ার এটাই হতে পারে। কিন্তু আপনাদের মনে হয়নি যে এতক্ষণে একটা মিলিটারি অপারেশন শুরু হয়ে যাওয়া উচিত ছিল? একটা বিদ্রোহ আপনার মনে হয়নি আপনাদের? না, আমি তো স্যার অনেকবার আমি তো কি বলছি, কি বলে মোইন স্যারকে বলছি, তারেককে বলছি, হ্যাঁ তারেককে বলছি যে স্যার এখানে আমি ভিতর থেকে আমি কি করেছি, ভিতর থেকে আমি ওই এলএমজি ডিসপোজিশন কোথায় কোথায় এলএমজি ওরা ফিট করছে সব আমি লোকেট করছি। লোকেট করে মোইন স্যারকে বলছি যে স্যার অমুক জায়গায় এলএমজি আছে, অমুক জায়গায় অমুক ছাদের উপর এলএমজি, অমুক ছাদের উপর এলএমজি। আর পিছনে একটা এমজি পোস্ট করছে স্যার, যে এমজি পোস্ট করার কথা না। এমজি পোস্ট করে হচ্ছে মানে ফায়ার যেখানে ইউজ দিতে পারবে সেই জায়গায়, যেখানে আপনার লাইন অফ সাইট খোলা থাকবে সেই জায়গায় ওরা করছে কি 2 বিল্ডিং এর মাঝখানে এমজি পোস্ট করছে। ওটা তো কোনো ইমপ্লিকেশন নাই। আমি ওটাও বলছি যে এমজি পোস্ট অমুক জায়গায়, হ্যাঁ সবকিছু করছি। তো লোকেট করে দিলাম। তো কিছুক্ষণ পরে দেখি স্যার হেলিকপ্টার আসলো। আমি বললাম যে স্যার এই যে বোম কথা ফেলতে পারবেন, আমি লোকেট করে দিলাম। ওরা বোম না ফেলে হেলিকপ্টার দিয়ে ইচ্ছা করলে তখন অপারেশন চালা যেত স্যার, একদম প্যারাট্রুপস নামতে পারতো। তিন পয়েন্টে উপর থেকে ফায়ার করে আমি তো লোকেশন এলএমজি লোকেশন এমজি পোস্ট সব বলে দিলাম স্যার। তার মানে ওরা খুব সহজ ছিল স্যার, এয়ার থেকে অপারেশন করার জন্য। কিন্তু তারা ওটা করেন নাই, না করে লিফলেট দিল স্যার, লিফলেট। আচ্ছা, তারা মানে অপারেশনের পরিবর্তে তারা লিফলেট সরিয়ে দিল স্যার। এবং লিফটটা সরিয়ে দিল, তখন আবার এলএমজি থেকে আবার হেলিকপ্টার দিকে গুলিয়ে পড়লো। হ্যাঁ, তো এগুলো আমি সব দেখতেছি স্যার। তো এগুলো দেখে আমার মাথার মধ্যে কি হচ্ছে, কোনো কিছু হচ্ছে না। তারপর আমি বারবার বলতেছি যে আমাকে এখান থেকে নিয়ে যান, তারাও কোনো এটাতে কোনো সাড়া দিচ্ছে না। হ্যাঁ, তখন আমি আস্তে আস্তে কোনো মোটামুটি হোপে ছেড়ে দিলাম যে হয়তো হবে না, আশা নাই ভরসা নাই, কি হবে না হবে। তো ইন দ্য মিন টাইম স্যার, হঠাৎ করে গোফরা চলে যাওয়ার পরে একটি একটা মেয়ে আমার রুমে চলে আসলো স্যার। মেয়ে কোথা থেকে আসলো? এটা ঘটনা আছে স্যার। নাম হচ্ছে তার লুনা স্যার। কোথেকে আসলো এই লুনা স্যার? তো সেদিকে হন্তদন্ত করে ঢুকে, হ্যাঁ কান্নাকাটি করতেছে, ফোন করতেছে। আমরা বিডিআর ম্যাসাকারের কাহিনী শুনছি, মর্মান্তিক কাহিনী এবং পাশবিক কাহিনী, এবং তার সঙ্গে রাষ্ট্রদ্রোহের কাহিনী আমরা শুনছি, যে কেমন করে তদানীন্তন সরকার প্রধান এবং তার কাছে সেনা অফিসার বলতে আমি জেনারেল তারেক সিদ্দিকীর কথা বলছি, জেনারেল মঈনের কথা বলছি, তারা কেমন করে এই বিডিআর হত্যাকাণ্ডে নীরবতার মাধ্যমে কিংবা সহায়তার মাধ্যমে সেদিন তারা বিডিআর এবং বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংস করেছিল, সেই ইতিহাস আমরা শুনছিলাম আজকে। তবে আজকের এই পর্বে আমরা এখানেই শেষ করতে চাই, কারণ আলোচনা বেশ দীর্ঘ হয়ে গেছে। তবে এখনো অনেক কিছু অজানা রয়ে গেছে, এখনো অনেক কিছু আপনাদের জানানো বাকি আছে, যেটা আমরা ইনশাআল্লাহ আগামী পর্বে আপনাদেরকে জানাবো। ধন্যবাদ। আজকের মতো আল্লাহ হাফেজ।